ইশরাকের শপথ আটকাতে রিটের আদেশ কাল, নগর ভবন ও কাকরাইলে সমর্থকদের বিক্ষোভে যান চলাচল বন্ধ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে আগারগাঁওয়ে এনসিপির বিক্ষোভ, ইসি পুনর্গঠনের দাবি। আবারও কলম বিরতিতে এনবিআর কর্মকর্তারা, সেবাবঞ্চিত গ্রাহকরা, অর্থ উপদেষ্টার সাথে আলোচনা ফলপ্রসূ হয়নি। ২৮ মের মধ্যে শ্রমিকদের পাওনা শোধ করতে বললেন উপদেষ্টা, বেতন না দেয়ায় ৫ মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা। ঈদে বাজারে আসছে নতুন নোট, অভ্যুত্থানের প্রতীক, তারুণ্য, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় থাকছে নকশায়। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ানোর আবেদনের রিটের আদেশ আগামীকাল বেলা 11:15টার দিকে এই আদেশ দেয়া হবে। এর আগে আজ আবারও রিটের উপর হাইকোর্টে শুনানি হয়। দুপুর 12:30টায় বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয় বেঞ্চে চলে এই শুনানি। মঙ্গলবার দুপুরেও এই রিটের উপর শুনানি হয়। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথের বিরোধিতা করে দুই ব্যক্তির রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। শুনানি শেষে বুধবার আদেশের দিন ঠিক করে আদালত। ঢাকা দক্ষিণ সিটির 2020 সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে 27 মার্চ মেয়র ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে আদালত। মেয়র ঘোষণা করা হয় বিএনপি নেতা ইশরাক হোসেনকে। তাদের বক্তব্যটা ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদের আমরা খারিজ হবে এবং আদালত আমাদের কথা শুনে, অভিভাবক শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদ, আপনার কাছে জানতে চাই যে আজকে তো ইশরাক হোসেনের শপথ ইস্যুতে আদেশ হওয়ার কথা ছিল, কিন্তু আজকেও রিটের শুনানি হয়েছে এবং শুনানি শেষে আইনজীবীরা কি জানিয়েছেন? দেখুন, আজকে ইশরাকের যেই শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে রিট, সেই রিটের কিন্তু আদেশ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আদেশটি আর হলো না, আবার আগামীকালকে গেল। কেন গেল আসলে আবার আগামীকালকে? সাধারণত এমনটা কম হয়। দেখুন, আজকে একেবারে 12:30টার সময় যে সময় দেওয়া ছিল, ঠিক সেই সময়ে কিন্তু এই বিষয়টি আদালতে উঠেছে। আজকে প্রাথমিকভাবে কিছুটা শুনানি, দুই পক্ষে কিছু কথা বলেছেন, কিন্তু এরপরে আদালত থেকে আমরা যেমনটা দেখেছি এবং কিছুক্ষণ আগে যিনি রিট পিটিশনার ছিলেন, এই রিটটি যিনি করেছেন তার পক্ষের যারা আইনজীবী তারা এসেছিলেন, তারাও এটি বলে গেছেন যে আদালতে কিন্তু এই বিষয়ে আজকে এক ধরনের আদেশের একটা আবহ তৈরি হয়েছিল। আদালত চাচ্ছিলেন এই বিষয়টিকে একটা রুল অথবা অন্য বা যে অবস্থায় আছে সে অবস্থায় বিষয়টিকে রেখে আগামী মঙ্গলবার এটা চূড়ান্ত শুনানির দিকে নিয়ে যাওয়ার এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু ঠিক তখন আবার ইশরাক হোসেনের পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা এই বিষয় নিয়ে আরো বিভিন্ন সাবমিশন তারা সেখানে তুলে ধরেন এবং আবার প্রায় ঘণ্টাখানিক কিন্তু সেই শুনানিটি আবার হয়, অর্থাৎ 12:30টা থেকে অলমোস্ট 1:30টা পর্যন্ত শুনানি হয়। শুনানির পরে এবং মোটামুটি আজকে জমজমাট শুনানি হয়েছে দুই পক্ষ থেকে এবং এখানে বিএনপির একেবারে এই সুপ্রিম কোর্টের যারা সিনিয়র সর্বোচ্চ আইনজীবী যারা রয়েছেন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, তারা সবাই ইশরাক হোসেনের পক্ষে কিন্তু সেখানে আদালতে উপস্থিত ছিলেন। এদিকে রিটকারীর আইনজীবীরা ছিলেন, এনসিপির যারা আইনজীবী রয়েছেন এখানে তারা ছিলেন, অনেকেই। সব মিলে আদালতের ভেতরে বেশ একেবারে বলতে গেলে তিল ধারণের জায়গা ছিল না। তো সব মিলিয়ে 1:30টার দিকে আদালত বলেন যে আগামীকালকে 11:15টার দিকে এই বিষয়ে তিনি আদেশ দিবেন এবং সেজন্য এখন আজকের দিনে আসলে আর আদেশ হয়নি। আর ঠিক এমন এক সময় আজকে এই আদালতে এই বিষয়টি শুনানি হলো যখন এই বিষয় নিয়ে যারা খোঁজখবর রাখছেন সবার নজর কিন্তু হাইকোর্টের এই বিচারপতি আকরাম হোসেনের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ সেদিকেই ছিল। এমনকি আমরা যেখানে কথা বলছি হাইকোর্টের বাইরেও ইশরাক হোসেনের অনেক সমর্থক যারা সকাল থেকে নিয়ে আমার সহকর্মীরা এর আগে থেকে দেখাচ্ছিলেন, এদিকে মৎস্য ভবন সহ হাইকোর্টের বিভিন্ন পাশে কিন্তু তাদের অবস্থান ছিল। সব মিলিয়ে আজকে কিছুক্ষণ আগে যখন এই আদেশটি আসে যে আগামীকালকে এই বিষয়ে চূড়ান্ত আদেশ দেওয়া হবে, তার পরবর্তীতে
পরবর্তীতে এখানে আইনজীবীরা কিন্তু ব্রিফিং করেছেন বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ ইশরাক হোসেনের পক্ষে যারা আইনজীবী ছিলেন তারা বলেছেন যে এই বিষয়টি আদালতও বলেছেন যে এখানে যিনি পিটিশন দায়ের করেছেন এই বিষয়ে তার পিটিশন দায়ের করার কোনো অধিকারই নেই, অর্থাৎ এই রিটটি আসলে হয়নি। এগুলোই তিনি আদালতে বলার চেষ্টা করেছেন এবং আদালতে বিভিন্নভাবে এই কথাগুলো উঠে এসেছে। এক পর্যায়ে আদালত তখন বলেন যে এই বিষয়ে সুমোটো আদেশ দিতে পারে কিনা আদালত, অর্থাৎ আদালত নিজ ইচ্ছা, অর্থাৎ আদালত ইচ্ছাকৃত বা শতপ্রণোদিত হয়ে কোনো আদেশ দিতে পারে কিনা। তখন বিএনপির আইনজীবীরা এর কড়া বিরোধিতা করেন। তারা বলেন আজকে ইশরাকের বিষয় নিয়ে যদি আদালত স্বপ্রণোদিত হয়ে কোনো আদেশ দেয় তাহলে প্রশ্ন উঠবে এর আগে যখন বিচারপতি এই বাংলাদেশের প্রধান বিচারপতি সিনহাকে নিয়ে ঘটনা ঘটেছে, এর আগে বিভিন্ন নির্বাচনী ইস্যু রাজনৈতিক ইস্যুগুলোকে নিয়ে যখন কথা হয়েছে আদালতে এসেছে তখন কেন আদালত সুমোটো দেয়নি। এই বিষয়ে বিএনপির আইনজীবীরা এ নিয়ে তারা সেখানে প্রবল বিরোধিতা করেন এবং এক পর্যায়ে আদালত সেখান থেকে সরে আসেন এবং কালকে আদেশের জন্য রেখেছেন। একই সাথে যারা রিট পিটিশন করেছেন অর্থাৎ ইশরাকের বিপক্ষে যারা এখানে রিটটি দায়ের করেছেন তাদের আইনজীবীরা বলার চেষ্টা করেছেন বা বলেছেন যে এখানে যেই রায়টি নিম্ন আদালত থেকে দেওয়া হয়েছে সেই রায়ে অনেকগুলো জায়গায় ভুল ছিল, নির্দিষ্ট সময়ে এটির আর্জি সংশোধন করা হয়নি, আর্জিতে ভুল ছিল, ইশরাকের যে সমস্ত সাক্ষীরা সেখানে সাক্ষ্য গ্রহণ করার কথা ছিল তারা করেননি, নির্বাচন কমিশন এখানে একটা পার্টি ছিল তারা এই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার কথা ফার্দার কোর্টে সেটিও তারা করেননি। সব মিলিয়ে ইশরাককে বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাহিদুল, আমরা বুঝতে পেরেছি আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জাহিদুল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ও মৎস্য ভবনের সামনে বিক্ষোভ করছেন সমর্থকরা। আন্দোলনের জেরে সপ্তম দিনের মতো বন্ধ রয়েছে নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম। সকাল 10টার পর থেকে শুরু হয় ইশরাক সমর্থকদের এই বিক্ষোভ কর্মসূচি। এর আগে মঙ্গলবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে মঞ্চ তৈরি করেন তারা। ইশরাককে মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবি জানান তারা। গত মার্চে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। এদিকে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। আজকে রায়ের মাধ্যমে যাতে আমরা আমাদের জনতার মেয়র, জনগণের ম্যান্ডেট নেওয়া মেয়র জনাব ইশরাক সাহেব যাতে আমাদের এখানে অধিষ্ঠিত হয় এবং চেয়ারে বসে। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র, তিনি তার পুত্র হিসেবে আমরা মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে আমরা চাই। নির্বাচন কমিশনার তার পক্ষে রায় দিয়েছে, আদালত তার পক্ষে রায় দিয়েছে, তাহলে বাধাটা কোথায়? সরকারকে জানাতে চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে যে আপনারা এই ন্যায্য দাবিটা মেনে নেন, গেজেট অনুযায়ী আপনারা ইশরাককে মেয়র হিসাবে শপথ পড়ান। আচ্ছা, আপনারা এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি মৎস্য ভবনের সামনে, সেখানে আছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, এর আগে আমরা দেখেছি যে শুধুমাত্র নগর ভবনের সামনেই বিক্ষোভ কর্মসূচি হয়েছে, আজকে দেখা যাচ্ছে যে তাদের এই বিক্ষোভ মৎস্য ভবনের সামনে পর্যন্ত চলে এসেছে। পরিস্থিতি আপনি আসলে কেমন দেখছেন সেখানে জানাবেন আমাদের। দেখুন, শুধু মৎস্য ভবন নয়, কয়েকটি পয়েন্টেই এই বিক্ষোভকারী যারা আছেন বা আন্দোলন যারা করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর জন্য বা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তাদের যে আন্দোলন গত বুধবার থেকে চলছে, শুধুমাত্র মাঝে একদিন বিরতি ছিল, এরপরে কিন্তু আসলে প্রত্যেক দিনই হচ্ছে। কিছুক্ষণ আগে আমাদেরকে আদালত চত্বর থেকে আদালতের খবরটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আমরা যেটি আসলে এখানকার প্রতিক্রিয়া যেটি আসলে পাচ্ছি সেটি হচ্ছে যে যখন নতুন করে ঘোষণা আসলো যে আগামীকাল রায় ঘোষণা করা হবে, এটি নিয়ে এখানে যারা আন্দোলন করছেন তাদের মধ্যে কিন্তু আসলে আমরা এক ধরনের ক্ষোভ দেখেছি এবং তারা বলছেন যে কেন আসলে এই গড়িমসিটি করা হচ্ছে। আজকে বলা হলো প্রথমে যে আজকে রায় দেওয়া হবে, এরপরে আবার আজকে শুনানি হলো, এরপরে বলা হচ্ছে যে আগামীকালকে এটি ঘোষণা করা হবে। তো এই জায়গায় যারা আন্দোলন করছিলেন, আপনাকে বলে রাখি যে আজকে আন্দোলনের সময়সীমা ছিল বিকেল 5টা পর্যন্ত। এখন নতুন করে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা আসলে 5টা পর্যন্ত আন্দোলন করবেন না, হচ্ছে এই আন্দোলনটা আগামীকালকে পর্যন্ত আসলে তারা চালাবেন এবং আজকে এখানে স্থায়ী হবেন। এই বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি, তবে আমরা এখন পর্যন্ত যেটি আসলে শুনতে পেয়েছি সেটি হচ্ছে যে তারা এখানে অবস্থান কর্মসূচি হয়তোবা ঘোষণা তারা করবেন এবং এখানে যারা আন্দোলন করছেন তারা কিছুক্ষণ আগে আমরা তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখেছি যে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হবে, শপথ বাক্য পাঠ
করানোর ঘোষণা আসলে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গাটিতে আসলে অবস্থান করবেন। এবং সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মৎস্য ভবনের আশপাশের এলাকাগুলো এবং এই মৎস্য ভবন থেকে কাকরাইল পর্যন্ত মূলত আসলে এখানকার যে আন্দোলন যারা করছেন বা যারা দাবি দেওয়াগুলো চাচ্ছেন তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিটি আসলে করে যাচ্ছেন। এবং একই সাথে নগর ভবনের ভেতরেও কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারাও আন্দোলন করে যাচ্ছেন এবং তাদেরও দাবি যে ইশরাক হোসেনকে আসলে মেয়র হিসেবে যেন শপথ বাক্য পাঠ করানো হয়, তাকে যেন তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। তো সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে আন্দোলনটি চলছে এবং আন্দোলনের কারণে যানবাহন চলাচল যেটি আছে সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে এই মৎস্য ভবন এলাকার। আদিল, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই কাকরাইলে। সেখানে আছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদি হাসান। শিকদার মেহেদি, এই বিক্ষোভের ফলে তো যানজট তৈরি হয়েছে। কাকরাইল মোড়ে আপনি পরিস্থিতি কেমন দেখছেন? আসলে এই বিক্ষোভকে ঘিরে সকাল ঠিক 10:30টার পর থেকে কিন্তু এখানকার যে কাকরাইল মোড় সেই কাকরাইল মোড় বন্ধ আছে এবং কাকরাইল মোড়ের সাথে যতগুলো রাস্তার সংযোগ রয়েছে, যদি আমি বলি যে একদিকে রয়েছে মতিঝিল, আর একদিকে রয়েছে আপনার মগবাজার মালিবাগ এবং একদিকে রয়েছে আপনার বাংলা মোটর এবং অপরদিকে রয়েছে মৎস্য ভবন, পুরো যতগুলো আসলে সংযোগ সড়ক এই সড়কটির সাথে যুক্ত রয়েছে সবগুলো সড়কই কিন্তু আসলে এখানে বন্ধ রয়েছে। পাশাপাশি যদি এখানকার যারা নেতাকর্মীরা আছেন তাদের কথা একটু বলি, আসলে আপনি জানেন যে কিছু সময় আগেই আসলে আদালত থেকে এটি ঘোষণা আসে যে আগামীকালকেই রায় পিছানো হয়েছে এবং তারপর থেকেই কিন্তু এখানে নেতাকর্মীরা আরও বেশি স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের দাবি তুলে ধরছেন যে কেন আজকে হবে না। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে আসলে কিছু সময় আগেই এখানে রমনা জোনের যিনি উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান উনি এসেছিলেন এবং উনিও এখানকার যারা অবস্থানরত আছেন তাদেরকে তিনি অনুরোধ করেছেন যে যেহেতু বিষয়টি একদিন পিছানো হয়েছে তাহলে সেক্ষেত্রে জনগণের ভোগান্তিটাকে আসলে আপনারা না বাড়িয়ে হয়তো বা আগামীকালের জন্য আপনারা অপেক্ষা করেন এবং আপনারা আদালতের যে নির্দেশনা সেই নির্দেশনার প্রতি আপনারা শ্রদ্ধা জানাবেন কিনা, যে কারণে আজকে এই সড়কটিকে ছেড়ে দেওয়ার জন্য এবং জনগণের চলাচলের সুবিধার জন্য কিন্তু তারা এই অনুরোধটি জানিয়েছেন। কিন্তু আসলে সেই তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে নেতাকর্মীরা কোনো ধরনের সেরকম কোনো সায় দেয়নি, তারা এখানেই দাঁড়িয়ে আছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র হিসাবে ইশরাক হোসেনের রায় আসছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এখানেই অবস্থান করবেন এবং তারা তাদের এই অবস্থানে অনড় থাকবেন বলেই তারা বলেছেন। রাজধানীর মৎস্য ভবন এবং কাকরাইল মোড় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে দ্রুত ইসি পুনর্গঠনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি। বেলা 12টা থেকে চলছে এই কর্মসূচি। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন কখন হবে তা সরকারের সিদ্ধান্ত, ইসির নয়। এনসিপির দাবি রাজনৈতিক, এখানে ইসি কোনো মন্তব্য করবে না, ইসি নিরপেক্ষভাবে কাজ করছে। এদিকে শুরু থেকেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি এনসিপির, কিন্তু নির্বাচন কমিশন উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ জানান নেতারা। ইসির ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য তাদের। দ্রুত ইসির পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে মাঠে নেমেছে দলটি। নেতাদের অভিযোগ, 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের ফলকে বৈধতা দিয়ে জটিলতা সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, এই যে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন, এ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেখেন, আজকে নির্বাচন কমিশনের যে সভা ছিল ঠিক 10:30 থেকে সেই সভা শুরু হয় এবং 1:30 পর্যন্ত সেই নির্বাচন কমিশনের সভা চলে। সেই সভায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে, অন্যদিকে ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা সেটিও অনুমোদন দিয়েছে। মোটা দাগে যেটি বলতে চাই যে ভোট কেন্দ্র স্থাপনে
24 সালে যে এর আগে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে তৎকালীন নির্বাচন কমিশন ভোট কেন্দ্র স্থাপনে ডিসি এসপিদের কমিটিতে রেখেছিল, যেটি বাদ দেওয়া হয়েছে। এবার বাদ দিয়ে নির্বাচন কমিশনের যে কর্মকর্তা আছে তাদেরকেই সেই কমিটিতে রাখা হয়েছে। অন্যদিকে যেখানে রাজনৈতিক দল ও প্রার্থীর যে নীতিমালা সেখানেও বেশ কিছু পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের মধ্যে অন্যতম যে জায়গাগুলো সেটি হচ্ছে ইসি পরীক্ষামূলকভাবে এবার কিছু আসনে এরকম একটি ব্যবস্থা রাখতে চাই যে প্রার্থীরা প্রচারণা চালাবে না, ইসি প্রচার চালানোর জন্য ব্যবস্থা করবে, এমন কিছু নিয়মকরণ করতে যাচ্ছে। এবং ডিজিটাল মাধ্যম থেকে শুরু করে বেশ কিছু পরিবর্তন তারা নিয়ে আসতে চাচ্ছে। অন্যদিকে এনসিপির যে দাবি, এনসিপি যেটি নির্বাচন কমিশনের যে পুনর্গঠন চেয়েছে, নিশ্চয়ই ঠিক এখানে নির্বাচন কমিশনের সামনে এনসিপি আজকে বিক্ষোভ দেখিয়েছে এবং কিছুক্ষণ আগেও বিক্ষোভ চলছিল, সেটি এখন শেষের দিকে বা শেষ পর্যায়ে আছে বলা যেতে পারে। নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছে এনসিপি নেতাকর্মীরা এবং এক পর্যায়ে পুলিশের যে ব্যারিকেড সেটি ভেঙে নির্বাচন কমিশনের ভিতরে ঢোকারও চেষ্টা করেছেন। এনসিপির দাবি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন তারা করেছে এবং একই সঙ্গে এই নির্বাচন কমিশন অর্থাৎ বর্তমান যে নির্বাচন কমিশন, সেই বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে না, যে কারণে ইসি তাদের পদত্যাগ করার দাবি করছে এবং ইসির পুনর্গঠনের দাবি করছেন। এবং এখানে কিন্তু বেশ বলা যেতে পারে যে তারা স্লোগান দিয়েছেন, অনেকে বক্তব্য দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয়েছিল যে এনসিপি যে ইসির পুনর্গঠন চেয়েছে তাদের পক্ষ থেকে বক্তব্য কি। ইসি যেটি বলেছে যে এনসিপির বক্তব্য রাজনৈতিক, এই বিষয়ে তারা কিছু মন্তব্য করবে না, তবে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করছে নিরপেক্ষভাবে এবং একই সঙ্গে বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আসলে এইটি নির্বাচন কমিশনের বিষয় না, সরকার যদি চায়, যখন সরকার চাইবে তখনই স্থানীয় সরকার নির্বাচন কমিশন করবে বলে জানিয়েছেন। এই বক্তব্য কিন্তু আগেও দিয়েছিল নির্বাচন কমিশনের যে পক্ষ থেকে, যেটি বলা হয়েছে যে তারা মূলত জাতীয় নির্বাচন অর্থাৎ সামনে যে 13শ জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুতি তাদের নেই বা নিচ্ছে না। তবে যদি সরকার যদি চায়, যে সরকার যদি মনে করে যে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে বা কিছু স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন করবে। মোটা দাগে যেটি বলা যেতে পারে যে নির্বাচন কমিশনের বাইরে আজকে এনসিপি বিক্ষোভ করেছে এবং নির্বাচন কমিশনের ভিতরে নির্বাচন কমিশন তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিচ্ছে। সব মিলে যেটি বলা যেতে পারে যে নির্বাচন কমিশন যে সামনে জাতীয় সংসদ নির্বাচন সেই প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে এনসিপি বলছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই এবং একই সঙ্গে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। রাজধানীর আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল্লাহ হাসান। এনবিআর বিভক্তির অধ্যাদেশ বাতিল ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে লাগাতার অসহযোগের ঘোষণা দিয়েছে এনবিআর এর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। জানানো হয় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে দাবিগুলোর স্মারকলিপি পাঠাবে তারা। এ সময় দেশের সব আয়কর, ভ্যাট ও কাস্টমস অফিসের পাশাপাশি রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা আওতাভুক্ত থাকবে বলে জানানো হয়। এরপর শনিবার ও রোববার ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগ এই কর্মবিরতি পালন করবে। সোমবার আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে অন্যান্য বিভাগের কর্মকর্তারা পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করবে বলে জানানো হয়। আগামী 28 মের মধ্যে টিএনজেড পোশাক কারখানা সহ অন্যান্য কারখানা শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে, না হলে আটক করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে নৌপথে নিরাপদ ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে এসব বলেন তিনি। উপদেষ্টা জানান, এরই মধ্যে 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তারা বিদেশে থাকলে রেড অ্যালার্ট জারি করা হবে। পাওনা পরিশোধ না করলে জেলে যেতে হবে তাদের। যেসব মালিকরা বেতন পরিশোধ করবেন না তারা দেশের বাইরে যেতে পারবেন না বলেও সতর্ক করেন এম সাখাওয়াত হোসেন। পরে তিনি জানান, ঈদযাত্রায় লঞ্চে নিরাপত্তার জন্য অস্ত্রধারী 4 জন করে আনসার সদস্য থাকবেন। এদিকে ঈদের আগে 3 দিন ও পরে 7 দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। কতক্ষণ সময় আছে? ঈদুল আজহার সামনে রেখে নতুন নকশার 20, 50 ও 1000 টাকার নোট আসছে বাজারে। জুলাই বিপ্লবের শহীদ, তারুণ্য, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় থাকছে এসব নোটের নকশায়। আগামী 27 মে বাজারে ছাড়া হবে 20 টাকার নোট। এতে কান্তজিউ মন্দির ও বৌদ্ধ মন্দিরের ছবি থাকবে।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্র ও আতিয়া মসজিদের ছবিযুক্ত 50 টাকার নোট 29 বা 30 মে বাজারে আসবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা। এছাড়া বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি সংবলিত 1000 টাকার নোট ছাড়া হবে 2 জন। কাগজ সরবরাহ জটিলতায় শহীদ আবু সাইদ ও মুগ্ধের অবয়ব সংবলিত 5 টাকার নোট ঈদের পর বাজারে আসবে। বেশিরভাগ নতুন নোট ছাপার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। 10 মাসে ভোক্তা অধিদপ্তরে প্রায় 85,000 অভিযোগ, অর্ধেকের বেশি অনলাইন কেনাকাটায় সমন্বয়ের তাগিদ। শেরপুরের ঝিনাইগাতিতে বন্য হাতির আক্রমণে 2 জনের মৃত্যু, গান্ধীগাঁও, গজনী সহ বিভিন্ন এলাকায় আতঙ্ক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী 3 দিনের মধ্যে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে। সকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে এই নোটিশ পাঠানো হয়। নোটিশের তথ্যানুসারে সোমবার একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি সহ 3 জনকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। পরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাব্বিকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে আটক 3 জনের মুচলেকা প্রদান করে থানা থেকে জামিন করান আব্দুল হান্নান মাসুদ। গত 10 মাসে ভোক্তা অধিদপ্তরে বিভিন্ন সেবার বিপরীতে অভিযোগ এসেছে প্রায় 85,000, যার অর্ধেকের বেশি এসেছে অনলাইন কেনাকাটা নিয়ে। অধিদপ্তর বলছে পর্যাপ্ত জনবলের অভাব এবং আইনি জটিলতায় নিষ্পত্তি হচ্ছে না এসব অভিযোগ। সংকট দূর করতে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ইক্যাবের। খাদ্য, নিত্যপণ্য, ওষুধ ও সেবা খাতে যে কোনো সমস্যায় পড়লে ভোক্তা অধিদপ্তরের অভিযোগ কেন্দ্রে আবেদন করেন ভোক্তারা। সারা দেশে গড়ে প্রায় 200টির বেশি অভিযোগ আসে প্রতিদিন, শুধু ঢাকাতেই যার সংখ্যা প্রায় 150। ভোক্তা অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত অভিযোগের 53% বেশি এসেছে ই-কমার্স লেনদেনের প্রতারণা নিয়ে। তবে এসব অভিযোগের বিপরীতে নিষ্পত্তির পরিমাণ কম। দেখেছি অনলাইনে জিনিস আনার পরে ম্যাক্সিমাম টাইমই প্রতারিত হয়েছি। যেমন হয়তোবা শাড়ি অর্ডার দিয়েছি, এনে দেখেছি শাড়িটা আমরা যেমন দেখেছি তেমন পাই নাই। ফলোয়ার কত আছে, লাইক কত আছে, ওটা দেখেই কিন্তু আমার বেসিক্যালি যারা আমরা অনলাইনে প্রোডাক্ট কিনি তারা কিন্তু ওটার উপরে বেস করে প্রোডাক্টটা কিনি। অনেক সময় দেখা যায় কি ওখানটাও আপনার বিশ্বাসটা হারিয়ে যায়। জানা গেছে, ভোক্তা অধিদপ্তরে ই-কমার্স সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির আইনে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। ভোক্তাদের অভিযোগ শুনানিতে অনুপস্থিত থাকার পাশাপাশি জরিমানা দেয় কড়াকড়ি আরোপ না করায় পার পেয়ে যাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। ডিবিআইডি প্রপোজাল দিয়েছি, সেটা 2022 সাল থেকে চালু হয়েছে, কিন্তু এটা সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে ওই জায়গাটাতে এখন ধরেন ডিবিআইডি ছাড়াও ব্যবসা করতে পারছে এবং ওই সুযোগটা রয়ে গেছে। আমরা যদি ডিবিআইডি ছাড়া ব্যবসাটা বন্ধ করে দিতে পারতাম, 5 লাখ লোককে ডিবিআইডি দিতে পারতাম এবং বাকিদেরকে ডিবিআইডি ছাড়া ব্যবসা করা বন্ধ করতে পারতাম, তাহলে আমরা প্রত্যেকটা লোককে আইডেন্টিফাই করতে পারতাম। ই ভ্যালি, ই কমার্স, এই ধরনের কিছু প্রতিষ্ঠান আসলে এগুলো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন। ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনটা বেসিক্যালি আমাদের এর বাইরে, এটা ব্যাংকিং ট্রানজ্যাকশনের মতো। শেষে যাই হোক, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের একটা ই কমার্স সেল খুলে অভিযোগ নিয়ে আমাদের কাছে পাঠিয়েছে। আমরা এটা তদন্ত করছি, এটা সময় লাগবে। এদিকে নিষ্পত্তির হার বাড়াতে নতুন জনবল নিয়োগ সহ বেশ কিছু প্রস্তাব নিয়ে শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেবে ভোক্তা অধিদপ্তর। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষিদ্ধ রাজনৈতিক দলের সব ধরনের প্রচারণায় নিষেধাজ্ঞা দেয়া সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের ধারা স্থগিত করে পুনর্বিবেচনা দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত 12ই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এর আগে 11ই মে সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়। এতে 16 নম্বরের ধারা 20-এ
কোনো সংগঠন বা তার পক্ষে বা সমর্থনে প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচারণা অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন ও জনসম্মুখে বক্তৃতা প্রদানের প্রচার নিষিদ্ধ করা হয়। এই নতুন ধারাগুলো জনগণের স্বাধীন মত প্রকাশ ও গণমাধ্যমের অধিকার সীমিত করতে পারে বলে বিবৃতিতে উদ্বেগ জানিয়েছে সম্পাদক পরিষদ। এই ধারা অপব্যবহারের সুযোগ থাকবে এমন শঙ্কা জানিয়ে এমন ধারা সংযোজন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কাম্য নয় বলে জানায় পরিষদ। কালো টাকা সাদা করার প্রত্যক্ষ ও পরোক্ষ সব সুযোগ অধ্যাদেশের মাধ্যমে চিরতরে বাতিলের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মঙ্গলবার এক বিবৃতিতে আওয়ামী লীগ আমলে কর দিয়ে কালো টাকা সাদা করার সুবিধা বাতিলে অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানায় টিআইবি। দুর্নীতি সহায়ক ও বৈষম্যমূলক কিছু বিধান বাতিল করার আহ্বান জানিয়ে সংস্থাটি বলে, স্বাধীনতার পর এ পর্যন্ত ২১ বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, যা অনৈতিক, বৈষম্যমূলক ও দুর্নীতিকে পুরস্কৃত করে। অধ্যাদেশের মাধ্যমে এমন সুবিধা চিরতরে বন্ধের আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান। স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় ব্যাহত হচ্ছে সীমান্ত বাণিজ্য। গার্মেন্টস পণ্যসহ নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন পণ্যবাহী ট্রাক ফেরত যাচ্ছে স্থলবন্দর থেকে। সড়কপথে পণ্য পাঠাতে না পেরে বিপাকে ব্যবসায়ীরা। নৌ ও আকাশ পথে পণ্য রপ্তানিতে খরচ ও সময় দুটোই বাড়বে, তাই আগের এলসি করা পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল চান তারা। ভারতের সঙ্গে স্থলপথে বাণিজ্যের সবচেয়ে বড় বন্দর যশোরে বেনাপোল। তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সাবান, মাছ, কেমিক্যাল সহ বিভিন্ন পণ্য এই স্থলবন্দর দিয়ে রপ্তানি হয় ভারতে। চলতি অর্থবছরে রপ্তানির শীর্ষে ছিল গার্মেন্টস পণ্য। তবে গত ১৭ মে স্থলপথে গার্মেন্টস সহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এর জেরে বেনাপোল বন্দর থেকে ফেরত গেছে শতাধিক পণ্যবাহী ট্রাক। এই পণ্য যদি সমুদ্রপথে ও বিমানবন্দর দিয়ে রপ্তানি হয় তাহলে খরচ ও সময় ৩-৪ গুণ বৃদ্ধি পাবে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়েও তৈরি পোশাক পাঠানো হতো ভারতে। এই স্থলবন্দর দিয়ে গত ৬ মাসে $৫৬ লাখ তৈরি পোশাক রপ্তানি হয়েছে। আকস্মিক নিষেধাজ্ঞায় রপ্তানি বন্ধ হওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। সোনামুজি স্থলবন্দর এক্সপোর্ট না হলে আমরা এক্সপোর্টের দিক থেকে আমরা থাকবো, বঞ্চিত থাকবো। সিলেটের চাতলা, শেওলা, জকিগঞ্জ সহ কয়েকটি স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী, ফলমূল রপ্তানি হয়ে থাকে ভারতে। ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞার জেরে 7 সিস্টার্স সহ সিলেট সীমান্তবর্তী ভারতের বিভিন্ন এলাকায় পণ্যের দাম বাড়বে। আমদানিকারক রপ্তানিকারক যে ডলারেই নিবে সেই ডলারে কস্টিং করেই বিক্রি করবে, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। ভারতের নিষেধাজ্ঞার জেরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দৈনিক ৪০ লাখ টাকার পণ্য রপ্তানি কমেছে বলছেন ব্যবসায়ীরা। রপ্তানি ৩০% কমায় স্থলবন্দরের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ছে জানালেন কর্তৃপক্ষ। আগে যেত পার ডে ৩০-৪০ গাড়ি, আর এখন কমে আসছে, এটা 10 গাড়ি চলে আসছে। এটা ওই পণ্যগুলো আমরা এক্সপোর্ট বেশি করতাম, ওগুলো কমে আসছে, আমাদেরও বন্দর মাসুল আগে যেটা কমে যাবে। নিষেধাজ্ঞা দেওয়ার পর লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর থেকে অন্তত 18টি পণ্যবাহী ট্রাক ফেরত গেছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়েও ভারতের প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী ও প্লাস্টিক পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকা সব পণ্য রপ্তানি স্বাভাবিক আছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুরে ঝিনাইগাতিতে বন্য হাতির আক্রমণে আলাদা 2 স্থানে 2 জনের মৃত্যু হয়েছে। রাতে উপজেলার গান্ধিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 9টার দিকে গান্ধিগাঁও গ্রামের লোকালয়ে চলে আসে বন্য হাতি। এ সময় ঢাকঢোল পিটিয়ে ও আগুন জ্বালিয়ে হাতি তাড়ানোর সময় পায়ে পিষ্ট হয়ে মারা যান আজিজুর রহমান। অন্যদিকে স্থানীয় 4 জন রাত 10:30টার দিকে বাড়ি ফেরার পথে বন্য হাতির দলের মুখে পড়ে। এ সময় অন্যরা দৌড়ে বাঁচতে পারলেও মারা যান এফিলিস হাদিক। এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে বন্য হাতির দল গজনী ও আশপাশ এলাকায় অবস্থান করে বোরো ধান, কাঁঠাল ও লিচুর বাগান সহ বিভিন্ন স্থানে হানা দিচ্ছে। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। বন্য হাতির উপদ্রব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। চাঁদাবাজি ও পুলিশের সাথে অসদাচরণের অভিযোগে মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতা মেহরাব খান ও আশরাফুল ইসলামকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সকাল 8টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব মেহরাব খান ও আশরাফুল ইসলামকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মী সহ বিভিন্ন
জনের বিরুদ্ধে মামলার পর অব্যাহতি দেওয়ার কথা বলে বিভিন্ন জনের চাঁদাবাজির অভিযোগ আছে। পাশাপাশি পুলিশের সাথে অসদাচরণ এবং মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেক আইডির সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।